বঙ্গবন্ধুর আমলে সেনাবাহিনীতে অসন্তোষ কেন দেখা দিয়েছিল? শফিউল্লাহ তার কারণগুলো বর্ণনা করেছেন বিস্তারিতভাবে। 1 নম্বর কারণটি হচ্ছে পাকিস্তানে 1971 সালে বন্দী বাঙালি সৈন্যদের প্রত্যাবর্তন। বঙ্গবন্ধু পাকিস্তানে আটক ছিলেন। ওই যে যাতনা তার মনে ছিল, বাঙালিরাও তার মতো যাতনা ভোগ করেছেন পাকিস্তানে। হয়তো সেই অনুভব থেকেই তিনি আদেশ দিয়েছিলেন পাকিস্তান ফেরত সেনা এবং মুক্তিযুদ্ধ করা সেনাদের একত্রীকরণে। পাকিস্তান কিন্তু যুদ্ধে পরাজিত একজন সেনাকেও নিয়মিত সেনাবাহিনীতে রাখেনি, তাদের অবসর প্রদান করেছে। মুক্তিযুদ্ধে যারা যোগ দিয়েছিলেন এবং পাকিস্তান থেকে যারা ফেরত এসেছিলেন তাদের মন মানসিকতা ছিল সম্পূর্ণ ভিন্ন। শফিউল্লাহ বলেছেন, এই মন্তব্যের মাধ্যমে কাউকে তিনি হেয় করতে চাচ্ছেন না, কিন্তু তার মনে হয়েছে মুক্তিযুদ্ধ ফেরতরা ছিলেন চৌকস, দ্রুত চিন্তা করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন এবং প্রাণের ঝুঁকি নিতে ছিলেন প্রস্তুত। পাকিস্তান গ্রুপে যারা ছিলেন তাদের অধিকাংশ ছিলেন ক্যালকুলেটিভ, সাবধানী, নিজের ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন না। এর মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য কালো ভেড়া উভয় গ্রুপে ছিল। শফিউল্লাহ চেষ্টা করেছেন দুই গ্রুপের একত্রীকরণ, কিন্তু সম্ভব হয়নি। আসলে সার্ভিসের স্বার্থে একটি গ্রুপকে বাদ দেওয়া উচিত ছিল। শফিউল্লাহ কি বঙ্গবন্ধুর সামনে এই প্রসঙ্গ তুলেছিলেন? শফিউল্লাহ জানিয়েছেন তুলেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে নিজ সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব ছিল না। মুক্তিযোদ্ধারা আবার অন্যদিকে ছিলেন অত্যন্ত স্পর্শকাতর, একগুঁয়ে, যে কারণে তাদের অনেককে কোর্ট মার্শাল করতে হয়েছে। বেশি দিন এই গ্রুপ টিকে থাকেনি সেনাবাহিনীতে। 2 নম্বর কারণটি হচ্ছে সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে সরকার দ্বিতীয় ভুলটি করেছিল। জিয়াউর রহমান ছিলেন শফিউল্লাহর সিনিয়র। এ বিষয়েও তিনি কথা বলেছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে। জিয়া সেনাপ্রধান হলে তার আপত্তি ছিল না, কিন্তু সেনাপ্রধান নিয়োগ ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। শফিউল্লাহকে সেনাপ্রধান করার পর জিয়াকে আর সেনাবাহিনীতে রাখা সঠিক সিদ্ধান্ত ছিল না, যে কারণে জিয়াকে সেনাপ্রধান করা হয়নি। সেই একই কারণে জিয়াকে সেনাবাহিনীর চাকরিতেও রাখা ঠিক হয়নি, কিন্তু জিয়াকে তো রাখা হলোই, তাকে উপপ্রধানও করা হলো। জেনারেল জিয়ার এই সিদ্ধান্ত মনোপুত হয়নি। তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং সে কারণে ষড়যন্ত্র শুরু করলেন, যার পরিণতি পেল 1975 সালের 15 আগস্ট। শফিউল্লাহ জিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু জিয়া কিছুতেই তা মানতে রাজি হননি। উপসেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর উপর তারও কিছু নিয়ন্ত্রণ ছিল। 3 নম্বর কারণটি হচ্ছে কলকাতা থেকে ফিরে সরকার ঘোষণা করেছিল জাতীয় মিলিশিয়া গঠন করা হবে, যেখানে মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত হবেন। কিন্তু বঙ্গবন্ধু ফেরার পর সে সিদ্ধান্ত আর কার্যকর হয়নি। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ছিল। হয়তো ওই সিদ্ধান্তের ক্ষেত্রে বঙ্গবন্ধুর কোনো হাত ছিল না, কিন্তু বঙ্গবন্ধু বিরোধীরা এ নিয়ে অসন্তোষ সৃষ্টি করেছিল এবং তার বিরুদ্ধে এক ধরনের হেড ক্যাম্পেইন শুরু করেছিল তারা। 4 নম্বর কারণটি হচ্ছে রক্ষী বাহিনী গঠন। 1973 সালে রক্ষী বাহিনী গঠন করার পরপরই বলা হতে থাকলো সেনাবাহিনীর বদলে রক্ষী বাহিনী গড়ে তোলা হচ্ছে, সেনাবাহিনী আর থাকবে না। এ ধারণার কোনো সত্যতা ছিল না। আরও রটনা হলো ভারতীয়রা এই রক্ষী বাহিনী গড়ে তুলেছে। শফিউল্লাহ বলেছেন, ভারতীয় বাহিনী যদি থাকতো তাহলে 1975 সালের পর রক্ষী বাহিনীকে যখন একীভূত করা হলো সেনাবাহিনীর সঙ্গে, তখন কেন কোনো ভারতীয় খুঁজে পাওয়া গেল না? তার মতে এই নামকরণ যদি না হতো তাহলে হয়তো এই গুজব বেশি রটতো না। আর বলা হয়ে থাকে এই গুজব বেশি ছড়িয়েছিল জাসদ বা জাতীয় সমাজতান্ত্রিক দল। বলা হয়ে থাকে সেনাবাহিনীতে তারা তাদের এজেন্টে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে। কর্নেল তাহের ছিলেন এরকম একজন এজেন্ট। সেনাবাহিনীতে থাকা সত্ত্বেও তিনি ছিলেন জাসদের একজন সক্রিয় সদস্য। কর্নেল তাহের ছিলেন এজি বা অ্যাডজুটেন্ট জেনারেল। সেনাবাহিনীর মানসিক বল উঁচুতে রাখা ছিল তার কাজ, কিন্তু তার কর্মকাণ্ড এই লক্ষ্যে ছিল না। তিনি প্রচলিত সেনাবাহিনীর বিরুদ্ধে ছিলেন। জিয়া তাহেরকে উৎসাহিত করেছিলেন সরকারকে অস্থিতিশীল করার জন্য। দুজনেই ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। পরে তাদের বন্ধুত্ব পরিণত হয় শত্রুতায়। জিয়া তাহেরকে ফাঁসিতে লটকান। জাতীয় রক্ষী বাহিনীর বিষয়টি আর স্পর্শকাতর হয়ে ওঠে 1974 সালে একটি বিল পাশ করায়। এর মাধ্যমে ওয়ারেন্ট ছাড়া রক্ষী বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হলো। এর ফলে দুই বাহিনীর সম্পর্ক আরও খারাপ হলো। অন্যান্য সেনা কর্মকর্তাদের আত্মজীবনী লিখেছেন, তাদের গ্রন্থেও রক্ষী বাহিনীর বিষয়টি এসেছে। তারাও শফিউল্লাহর মতো বলেছেন, রক্ষী বাহিনী সম্পর্কে সে সময় যেসব অভিযোগ করা হয়েছে তার কোনোটিরই সত্যতা ছিল না, এগুলো ছিল গুজব। আর এসব পল্লবিত হয়েছিল, ফলে সেনাবাহিনীর কাছে রক্ষী বাহিনী হয়ে উঠেছিল স্পর্শকাতর একটি বিষয়। 5 নম্বর কারণটি হচ্ছে এর উপর যুক্ত হয়েছিল আরেকটি ধারণা। সে ধারণাটি হলো রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে বিশ্বাস করতেন না। তারা দেখেছিল রাজনৈতিক নেতারা সামরিক বিষয়ে হস্তক্ষেপ করছেন এবং প্রভাবিত করার চেষ্টা করছেন। এখানে 2টি ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন। তার মতে এ ধরনের প্রথম ঘটনাটি ঘটেছিল কুমিল্লায়। সেনাবাহিনীর কাছে খবর ছিল সেখানকার মহিলা সংসদ সদস্য কিছু কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন, যা তার করা উচিত ছিল না। সেনাবাহিনী তার বাসায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ অস্ত্র শস্ত্র ও গুঁড়ো দুধ উদ্ধার করে। ত্রাণের জন্য একজন এমপির বাসায় গুঁড়ো দুধের মজুদ থাকতে পারে, কিন্তু অস্ত্র শস্ত্র তো থাকার কথা নয়।
শফিউল্লাহ নিজে ওই এমপির বাসায় যান এবং তল্লাশি প্রক্রিয়া খুঁটিয়ে দেখেন। তাতে কোনো ত্রুটি ছিল না। তৎকালীন বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক বিষয়টি পছন্দ করেননি। বিশেষ করে তার এলাকায় সেনাবাহিনী যেভাবে কড়াকড়ি ছিল, তিনি বঙ্গবন্ধুকে বললেন সেনাবাহিনী অন্যায় কাজ করেছে এবং জনগণের কাছে মহিলা ছোট হয়ে গেছেন। তিনি বঙ্গবন্ধুর কাছে দাবি করেন সেনাপ্রধানকে যেন সরিয়ে দেওয়া হয়। শফিউল্লাহ পরে পুরো ঘটনা বঙ্গবন্ধুকে বিবৃতি করেন। তাজউদ্দিন আহমদও ছিলেন সেখানে। সব শুনে তিনি প্রস্তাব করলেন একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দেখা হোক সেনাবাহিনী তাদের সীমা লঙ্ঘন করেছে কিনা, তখন ব্যবস্থা নেওয়া যাবে। আর সেনাবাহিনীর বক্তব্য যদি ঠিক হয় তাহলে ওই মহিলাকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে। তদন্ত কমিটি আর হয়নি। শফিউল্লাহ লিখেছেন খন্দকার মোস্তাকের মতো মানুষ ঘটনাটি বলেননি, যে কারণে 15 আগস্টের পর আমাকে বরখাস্ত করা হয়। কুমিল্লায় সেনা অভিযান চলাকালে ডালিম কিছু অঘটন সৃষ্টি করেন। ছাত্র জীবনে ডালিম ছিলেন ডানপন্থী প্রগতিশীল ছাত্র সংগঠনের সদস্য। শফিউল্লাহ অবশ্য এখানে একটু ভুল করেছেন। ডানপন্থী কখনো প্রোগ্রেসিভ হয় না। খুব সম্ভব শফিউল্লাহ এনএসএফ এর কথা বলছেন। সেই সংগঠনে কিছু উচ্ছৃঙ্খল ছেলে ছিল। ডালিম সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে যুক্ত ছিলেন তাদের সঙ্গে। ওই সময় বিরোধী দলীয় ছাত্র সংগঠনের সঙ্গে তার কিছু দ্বন্দ্ব ছিল, যার মীমাংসা হয়নি। ডালিম সেরকম প্রাক্তন কিছু ছাত্রকে তার দপ্তরে ডেকে পাঠান এবং নিপীড়ন করে পুলিশের হাতে তুলে দেন। ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার মাসুরুল হক শফিউল্লাহকে জানালে তিনি তদন্তের নির্দেশ দেন এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে ডালিমকে তিরস্কার করা হয় ও ছাত্রদের মুক্তির ব্যবস্থা করা হয়। খুলনা বরিশালে ওই তল্লাশি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দুজন সেনা কর্মকর্তাকে শফিউল্লাহ প্রত্যাহার করেন। যে এসব ব্যাপারে তাকে সাহায্য না করে বরং এসব বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি করেন। শফিউল্লাহ বঙ্গবন্ধুকে সবই জানিয়েছিল। পরে ডালিম, নূর ও আরো কয়েকজনকে চাকরিচ্যুত করা হয় শফিউল্লাহকে না জানিয়ে। ফলে সেনাবাহিনীতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শফিউল্লাহ লিখেছেন ডালিম উচ্ছৃঙ্খল ছিল, কিন্তু তারা নয়। সেজন্য তাদের এত বড় শাস্তির প্রয়োজন ছিল না। শফিউল্লাহ মনে হয়েছে তারা ডালিম ব্যতীত মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। তাদের এই শাস্তি প্রাপ্য ছিল না। এটা অবিচার হয়েছে। সেনাদের আওয়ামী লীগ বিরোধী হওয়ার এটি একটি বড় কারণ। শফিউল্লাহ এরপর ডালিমের সঙ্গে গাজী গোলাম মোস্তফা সংঘাতে ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনার নির্যাস সবার জানা, তাই এখানে আর তার পুনরাবৃত্তি করলাম না। এই ঘটনার পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন জিয়া ও কর্নেল সাফায়াত। সেখানে তিনি পুরো ঘটনা যা তিনি জানতেন তা তুলে ধরেন। ঘটনার দিন ডালিম ও তার স্ত্রী গাজী গোলাম মোস্তফার হাত থেকে ছাড়া পেয়ে 32 নম্বরে আসেন। গাজীও আসেন। কর্নেল সাফায়াত জামিলও ছিলেন। হয়তো তাকে ডেকে পাঠানো হয়েছিল। বঙ্গবন্ধুর সামনে ডালিম খুব রূঢ় ব্যবহার করেন, যাতে তিনি খুব অসন্তুষ্ট হন। মিলিটারি পুলিশ গাজীর বাসভবন ঘিরে আছে, এ কথাও তখন অ্যাডজুটেন্ট জেনারেল কর্নেল ইরশাদকে জানানো হয়েছিল। শফিউল্লাহ এসব কিছুই জানতেন না, কারণ সাফায়াত জামিল তাকে জানাননি যে তিনি বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিলেন। ইরশাদ পরের দিন শফিউল্লাহকে জানান। দুদিন পর 24শে জুন সদর দপ্তরে এজন্য বেশ উত্তেজনাকর অবস্থায় বিরাজ করেছিল। তাদের আশা সরকার গাজী গোলাম মোস্তফার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারা আরো অপেক্ষা করছিল তাদের সেনাপ্রধান কি করেন তা দেখার জন্য। জিয়াও তাকে এ ব্যাপারে সাহায্য করেছিলেন না। এ পরিপ্রেক্ষিতে জিয়া ও সাফায়াতকে নিয়ে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন। বঙ্গবন্ধুর সঙ্গে তারা প্রায় 1 ঘন্টা ছিলেন। তাকে খুবই বিরক্ত দেখাচ্ছিল। তিনি জানতে চাইলেন মিলিটারি পুলিশ কেন বেসামরিক এলাকায় গেল কোনো রকম কর্তৃত্ব ছাড়া। শফিউল্লাহ জানালেন তারা কোনো অসৎ উদ্দেশ্যে যায়নি। তারা গিয়েছিল আর্মির একজন অফিসারকে উদ্ধার করতে, বরং গাজী গোলাম মোস্তফা যা করেছেন তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রপতি সে কথা শুনলেন না। তখন শফিউল্লাহ বললেন, স্যার, গাজী গোলাম মোস্তফা গুরুতর একটা অপরাধ করেছে এবং তার শাস্তি হওয়া উচিত, না হলে সৈনিকদের উপর এর অভিঘাত খারাপ হবে। এ কথা শুনে রাষ্ট্রপতি আরো বিরক্ত হলেন। রাষ্ট্রপতি এক পর্যায়ে বেশ উচ্চ স্বরে বললেন, শফিউল্লাহ, তুমি কি জানো যে তুমি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছো? শফিউল্লাহ লিখেছেন, যেভাবে আমি উত্তর দিলাম তা ঠিক হয়নি। তবু তিনি বললেন, স্যার, আমি জানি যে আমি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছি, কিন্তু স্যার, আমি এখানে নিজের জন্য বলতে আসিনি, আমি এখানে আপনার জন্য বলতে এসেছি। গাজী গোলাম মোস্তফা শত শত লোকের সামনে যা করেছে তা মেনে নেওয়া যায় না। তিনি যা করেছেন তার জন্য শাস্তি হওয়া দরকার। তিনি একজন অফিসার ও তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিলেন হয়তো হত্যার জন্য। গাজী গোলাম মোস্তফার এই আচরণ এফেক্টিং দ্য মোরাল অব দ্য ট্রুপস। আপনি কেন অন্যের কুকাণ্ডের দায়িত্ব নেবেন? যা হোক, রাষ্ট্রপতি ঘটনার গভীরতা হয়তো অনুধাবন করেননি, লিখেছেন শফিউল্লাহ। তিনি আমার কথায় কান দিলেন না। আমি রাষ্ট্রপতির বাসা থেকে বেরিয়ে এলাম গাজী গোলাম মোস্তফার শাস্তি চেয়ে। এর 2 দিন পরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 3য় দিন বিপর্যস্ত ডালিম শফিউল্লাহ দপ্তরে এসে জানতে চাইলেন গাজীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। শফিউল্লাহ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন জানিয়ে বললেন, হয়তো শীঘ্রই কোনো ব্যবস্থা নেওয়া হবে। ডালিম এক পর্যায়ে তার ক্ষোভ প্রকাশ করতে গিয়ে টেবিল চাপড়ে বললেন। শফিউল্লাহ চিৎকার করে তাকে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। ডালিম বেরিয়ে গেলেন। আরো 2 দিন পর বঙ্গবন্ধু শফিউল্লাহকে ডেকে পাঠালেন তার অফিসে এবং প্রায় অভিযোগের সুরে জিজ্ঞেস করলেন, ডালিম যে তার টেবিল চাপড়ে গেল তার তিনি কি করেছেন? এ প্রশ্নে শফিউল্লাহর হকচকিয়ে গেলেন।
উত্তর দিলেন, স্যার, মেজর ডালিম যে অবস্থায় মধ্য দিয়ে যাচ্ছে আমার অফিসে এসে সে ইমোশনাল হয়ে গেছে। যা হোক, আমার অফিসে সে যা করে গেছে তা হলো অ্যান আউটবাস্ট অফ দ্যাট ইমোশন। শফিউল্লাহ লিখেছেন, তিনি হতবাক হয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধুর জিজ্ঞাসায়। তারপর বিনীতভাবে জিজ্ঞেস করেছিলেন, স্যার, আপনি যে বিষয়টি জানলেন কিভাবে? রাষ্ট্রপতি বললেন তাকে, শফিউল্লাহ, তোমার সদর দপ্তরে অনেক কিছু ঘটে যা তুমি জানো না, কিন্তু আমি জানি। তারপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার কিছু অফিসার বৈঠকখানায় তাজা অ্যামুনিশন রাখে? শফিউল্লাহ লিখেছেন, তিনি যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তখন তার চিন্তায় ছিল শুধু গাজী গোলাম মোস্তফার বিষয়টি। গোলাম মোস্তফার সঙ্গে এসব প্রশ্নের কোনো যোগসূত্র ছিল না। তবু শফিউল্লাহ রাষ্ট্রপতিকে জানালেন তিনি বিষয়গুলো দেখবেন এবং যাওয়ার সময় রাষ্ট্রপতিকে আবারও অনুরোধ করলেন গাজীর বিষয়টি সুরাহা করার। তিনি জানালেন বিষয়টি দ্রুত সুরাহা করা উচিত, কারণ তা হ্যাভিং এ ভেরি ব্যাড ইম্প্যাক্ট অন দ্য মোরাল অফ দ্য এন্টায়ার আর্মি। গাজীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, শফিউল্লাহর ভাষায়, ইট মাইট বি বিয়ন্ড মাই কন্ট্রোল। তিনি জানাচ্ছেন, রাষ্ট্রপতির অফিস থেকে তিনি যখন বেরোচ্ছেন তখন তিনি সন্তুষ্ট ছিলেন না। ফেরার পথে শফিউল্লাহ চিন্তা করেছিলেন ডালিমের বিষয়টি বঙ্গবন্ধু জানলেন কিভাবে। পরে খোঁজ নিয়ে জেনেছিলেন দুটি উৎস থেকে তিনি খবর পেয়েছেন। এক, তার ডেপুটি জিয়াউর রহমানের অফিস। দুই, ডিজিএফআই। সেদিন ঘটনাটি ঘটেছিল, সেদিন রাষ্ট্রপতি বিষয়টি জেনেছেন। ডিজিএফআই একদিন পর খবরটি জানায়। ডিজিএফআই এর প্রধান ছিলেন ব্রিগেডিয়ার রৌফ। তিনি রাষ্ট্রপতিকে বিষয়টি জানিয়েছিলেন, সেনাপ্রধানকে নয়। মুক্তিযোদ্ধাদের তিনি পছন্দ করতেন না, কারণ তিনি ছিলেন পাকিস্তান ফেরত। শফিউল্লাহ আবার রাষ্ট্রপতির কাছে গেলেন বিষয়টি আরো খোলাসা করতে। এটিও বললেন রৌফের উচিত ছিল আগে তাকে ঘটনাটি জানানো, কারণ মতিনের ঊর্ধ্বতন অফিসার তিনি। ফেরার আগে আবারও তিনি অনুরোধ করেন গাজীর ব্যাপারে কিছু করার জন্য। গাজীর ব্যাপারে যখন তিনি সরকারি সিদ্ধান্তের অপেক্ষা করছেন তখন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেলেন। সেই চিঠিতে ডালিমকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ফের গেলেন রাষ্ট্রপতির কাছে যাতে তিনি সিদ্ধান্ত বাতিল করতে পারেন। সিদ্ধান্ত বাতিল হয়নি। তার মনে হয়েছিল সেনাবাহিনীর সামনে তাকে ছোট করা হয়েছে। তখনই তিনি পদত্যাগের কথাও ভেবেছিলেন, করেননি, কারণ তাতে সামগ্রিক কোনো লাভ হতো না, বরং ভবিষ্যৎ সাফল্যের জন্য তিনি অপেক্ষা করা ভালো মনে করেছিলেন। মেজর ডালিমকে তিনি নির্দেশটি জানান। ডালিম জানতে চান তিনি কি এমন করেছেন যার জন্য এমন ব্যবস্থা নেওয়া হলো। শফিউল্লাহ জবাব দিতে পারেননি। ডালিমের বরখাস্তের নির্দেশ জানাজানি হলে অগ্নিতে জন্য ঘি ঢালা হলো। কিছু অফিসার সরকার সম্পর্কে বাজে মন্তব্য করলেন। এর মধ্যে সোচ্চার ছিলেন জিআরপিএস মেজর নূর। এই ঘটনা জানানো হলো রাষ্ট্রপতিকে। পরদিন নূরের বরখাস্তের নির্দেশ এলো। শফিউল্লাহ লিখেছেন, দুর্ভাগ্য যে আমি কেবল মাধ্যম হিসেবে ব্যবহৃত হইলাম। আমার আর নৈতিক কোনো অধিকার থাকলো না বাহিনীকে আমার পাশে জড়ো করবার, কারণ তাদের আশ্রয় দিতে আমি ব্যর্থ হয়েছি। আমার ডেপুটি জিয়া এর পূর্ণ সুযোগ নিলেন এবং তখনই তাদের প্রবক্তা হয়ে উঠলেন। অধনস্থরা আমার উপর বিশ্বাস হারালো। শফিউল্লাহর মতে ডালিম নূরদের প্রতি যে অবিচার করা হয়েছিল সেনাবাহিনীতে অসন্তোষের একটি বড় কারণ ছিল এটি। বঙ্গবন্ধু বিরোধীরা এরপর ডালিমকে তাদের ষড়যন্ত্রে জড়ায়। এই পরিপ্রেক্ষিতে তিনি 15 আগস্টের পর ডালিমদের যে প্রতিরোধ করা যায়নি তার জন্য কর্নেল সাফায়াত জামিল ও ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে দায়ী করেন। সাফায়াত সম্পর্কে তার অভিযোগ, 15 আগস্ট সকালে তিনি সাফায়াত জামিলকে নির্দেশ দেন ডালিমদের প্রতিরোধ করার। তিনি তা করেননি, এমনকি ডালিমকে ক্যান্টনমেন্ট ঢুকতেও বাধা দেননি। হয়তো সাফায়াত ডালিমের প্রতি সহানুভূতিশীল ছিলেন, যে কারণে সাফায়াত তাদের প্রতিরোধ করেননি। ডালিম শুধু ক্যান্টনমেন্টেই নয়, সৈন্য নিয়ে শফিউল্লাহর অফিসেও যান। অভিযোগ করে তিনি আরও লিখেছেন, যাদের উপর আমি নির্ভর করতে পারতাম তারা নিজস্ব স্বার্থের কারণে আমার নির্দেশ মানেননি। যে কারণে আমি যে মন্তব্য করেছি তা হলো, সাফায়াত ছিলেন আমার একমাত্র শক্তি, কিন্তু তিনি আমার সমর্থনে এগিয়ে আসেননি। আমার নির্দেশ অমান্য করে বিদ্রোহীদের প্রতিরোধ করেননি। নির্দেশ না মেনে তিনি বরং গেছেন জিয়ার কাছে নির্দেশ নিতে। অন্যদিকে সিজিএস ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের উপর আমার পরিপূর্ণ বিশ্বাস ছিল, কিন্তু তিনি যে কাজ করলেন তা তার চরিত্রের সাথে খাপ খায় না। ঘটনা নিয়ন্ত্রণে আনার আগেই 15 আগস্ট দুপুরে তিনি বিদ্রোহী সৈন্যদের ট্যাঙ্ক রেজিমেন্টকে গোলাবারুদ ইস্যু করেন আমাকে না জানিয়ে। তারপর সম্পূর্ণ বিশ্বাস তারপর কিভাবে রাখি, সেই থেকে আমি একজন নিঃসঙ্গ মানুষ হয়ে গেলাম। মোশতাক আমার এই দুর্বলতার সুযোগ নিলেন। অন্য কর্মকর্তা ও সৈন্যদের থেকে আলাদা করে এবং বিভিন্ন অজুহাতে আমাকে 72 ঘন্টা আটকে রাখেন বঙ্গভবনে। শফিউল্লাহ লিখেছেন, সাফায়াত হয় তাদের সঙ্গে ছিলেন অথবা তাদের প্রতি সমবেতী কোনো কর্মকর্তার নির্দেশ শুনছিলেন। বিদ্রোহীদের প্রতি সৈন্যদের সমবেদনা ছিল, কিন্তু তারা যা করেছে তাতে সমবেদনা তাদের প্রাপ্য ছিল না। তার মতে আমি যখন 46 ব্রিগেডে গেলাম তখন দেখি সৈন্যরা স্থবির। বিদ্রোহীদের প্রতিরোধে আমি সৈন্য সংগ্রহ করতে পারিনি।